সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এইচ এম মেহেদী হাসান। তোমরা বুঝতে পেরেছো আজকের আলোচ্য বিষয়। আজকে আমি তোমাদেরকে আলোচনা করতে যাচ্ছি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের একটি কবিতা, নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। আজকের ক্লাসে আমি পুরো কবিতাটা বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটা পড়লে আমরা শিখতে পারবো কি সেগুলো এক নজরে দেখে নেই। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি কবি নির্মলেন্দু গুণের চাষাভূষার কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি আমাদের ঐক্যবদ্ধ হওয়া শেখায়। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বের কথা মনে করিয়ে দেয়। স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। এই কবিতাটি আরো মনে করিয়ে দেয় যুদ্ধে শহীদ হওয়া 30 লক্ষ বাঙালির আত্মত্যাগের কথা, যাদের কথা স্মরণ হলে মানুষের চোখ অশ্রুসিক্ত হয়। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি। একটি কবিতা লেখা হবে, এখানে কবিতা বলতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে বোঝানো হচ্ছে, এবং সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ শোনার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে বসে আছে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা। এখানে উন্মত্ত বলতে বোঝাচ্ছে আত্মহারা। উন্মত্ত শব্দের অর্থ হচ্ছে আত্মহারা, এবং অধীর অধীর অর্থ হচ্ছে অস্থির বা চঞ্চল, এবং বিদ্রোহী হচ্ছে বিরোধী। এখানে মূলত বঙ্গবন্ধুর ভাষণটি কবির কাছে কবিতার মতোই মনে হয়েছিল, বা নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি কবিতার সঙ্গে তুলনা করেছেন। এবং এই কবিতাটা ছিল বাঙালির মুক্তির কবিতা, যা শোনার জন্য মানুষের প্রাণের উচ্ছ্বাস ছিল অনেক বেশি। আর এ কারণেই মূলত লক্ষ লক্ষ চঞ্চল এবং অস্থির মনোভাবের শ্রোতা বসেছিল অপেক্ষায় বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণটি শোনার জন্য। ভোর থেকে সকাল থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে, এর মানে হচ্ছে যে এই স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় মূলত নির্মলেন্দু গুণ এই লাইনটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে উপস্থিত জনগণকে তিনি জনসমুদ্রের উদ্যান রূপে কল্পনা করেছেন। যদি পরীক্ষা আসে যে জনসমুদ্রের উদ্যান সৈকতে বলতে কি বোঝানো হয়েছে, এক কথা উত্তর হবে এখানে মূলত ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে উপস্থিত জনগণকে জনসমুদ্রের উদ্যান তিনি কল্পনা করেছেন। অর্থাৎ 1971 সালে বাঙালি জাতির পরাধীনতার গ্লানি যখন দুঃসহ হয়ে ওঠে, দেশের এই সংকটময় মুহূর্তে জাতির দিক নির্দেশনায় এগিয়ে আসেন অবিসংবাদী নেতা শেখ মুজিবুর রহমান। তার প্রতীক্ষায় লাখো মানুষ জমা হয় রেসকোর্স ময়দানে। কবি জনসমাগমকে জনসমুদ্রের উদ্যান সৈকত হিসেবে অভিহিত করেছেন। অর্থাৎ এখানে অনেক বেশি মানুষ বা লাখো লক্ষ মানুষ, লাখো লক্ষ জনতার উপস্থিতি কি মূলত তিনি জনসমুদ্রের উদ্যান সৈকত বলে অভিহিত করেছেন। আর যদি প্রশ্ন করা হয় কখন আসবে কবি বলতে কি বোঝানো হয়েছে, বা কখন আসবে কবি বলতে কবি নির্মলেন্দু গুণ কি বুঝিয়েছেন, তখন কি উত্তর হবে? তখন উত্তর হবে যে আলোচ্য উক্তিটি দিয়ে কবি নির্মলেন্দু গুণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমনের জন্য অপেক্ষার বিষয়টিকে বুঝিয়েছেন। ঠিক আছে, তাহলে এই আশা করি এই 5টা লাইন আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এরপরে আমরা দেখি পরের চরণগুলো। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের বেলাটি? এখানে এই যদি প্রশ্ন আসে যে শিশু পার্ক সেদিন ছিল না, অর্থাৎ এখানে কি বোঝানো হচ্ছে? এখানে মূলত ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের স্থানটিকে সুকৌশলে ঢেকে দেওয়ার ষড়যন্ত্রের বিষয়টিকে বোঝানো হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিশু পার্ক সেদিন ছিল না বলতে কি বোঝানো হয়েছে?
যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে তাহলে উত্তর দিতে হবে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্থানটি অর্থাৎ রেসকোর্স ময়দানের কথা বলা হচ্ছে। এই জায়গাটিকে সুকৌশলে ঢেকে দেওয়ার ষড়যন্ত্রের বিষয়টিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ রেসকোর্স ময়দানের বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর প্রান্তে নির্মিত বিরাট প্রশস্ত মঞ্চ থেকে ৭ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এবং এই বঙ্গবন্ধুর ভাষণের সেই স্মৃতিময় স্থানটির কোনো অস্তিত্বই এখন আর খুঁজে পাওয়া যাবে না। কবি মনে করেন শিশু পার্ক তৈরির নামে সেই স্মৃতিময় স্থানটি সুকৌশলে ঢেকে দেওয়া হয়েছে। তাহলে এটাই মূলত এখানে বলা হচ্ছে, এবং এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। আজকের বর্তমানে যে অবস্থা যে পরিবেশ রেসকোর্স ময়দানের, সেটা আগের মতো আর নেই। আগের সকল স্মৃতি যেন এখন মুছে ফেলা হচ্ছে, আর এটা জন্য এখানে কবি জন্য ষড়যন্ত্রের ঘ্রাণ পাচ্ছে। এবং বলা হচ্ছে এই তন্দ্রাচ্ছন্ন বিকেল সেদিন ছিল না। তন্দ্রাচ্ছন্ন বিকেল, বিবর্ণ বিকেল বলতে আসলে কি বোঝানো হচ্ছে এখানে? মূলত 1971 সালের ৭ই মার্চে ঢাকার রেসকোর্স ময়দানের যে সজীবতা ছিল তখন, সেই সময়ে মাঠের বা ময়দানের প্রাণের যে সজীবতা ছিল, কিন্তু সেটা কিন্তু এখন আর নেই, তাই না? এটা কিন্তু আগের কথা বলা, আগের লাইনে বলা হচ্ছে যে শিশু পার্ক সেদিন ছিল না, বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। অর্থাৎ আজকে যে সোহরাওয়ার্দী উদ্যান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তন্দ্রাচ্ছন্ন, সেটা হচ্ছে বিবর্ণ। তার মানে হচ্ছে এই যে 1971 সালে বঙ্গবন্ধু ৭ই মার্চে যে ভাষণ দিয়েছিল তখন রেসকোর্স ময়দানে যে প্রাণের সজীবতা ছিল, এখন সেটা আর নেই। তাহলে এখানে মূলত এই তখনকার সময়ের প্রাণের সজীবতার বিপরীত চিত্র অঙ্কন করা হচ্ছে এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল দ্বারা। সাধারণত বিকেলে মানুষ প্রকৃতি একটা তন্দ্রাচ্ছন্ন এবং বিবর্ণ হয়ে থাকে, কিন্তু সেই বিকেল ছিল, মানে 1971 সালে ৭ই মার্চের বিকেল ছিল মানুষের প্রাণের উল্লাস এবং তারুণ্যের আবেগে পরিপূর্ণ। সেই বিকেলের মহত্ব বর্ণনা করতে গিয়ে কবি মূলত এখানে আজকের সময়টাকে তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল বলা হচ্ছে। আজকে সেই প্রাণের উল্লাস নেই, সেই প্রকৃতির সজীবতা নেই, আজকে সম্পূর্ণ বিপরীত চিত্র। তো মূলত এখানে এটাই বলা, এখানে মূলত সেই প্রাণের সজীবতার বিপরীত চিত্র অঙ্কন করা হচ্ছে 1971 সালে ৭ই মার্চের রেসকোর্স ময়দানের। এবং বলা হচ্ছে তাহলে কেমন ছিল সেদিনের বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? এখানে মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রেসকোর্স ময়দানকে সুকৌশলে আড়াল করার ব্যাপারটি বোঝাতে এই আলোচ্য উক্তিটি করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের সেই স্মৃতিময় স্থানটির কোনো অস্তিত্বই এখন আর খুঁজে পাওয়া যায় না। সেখানে এখন নানা রং বেরঙের টুল, বেঞ্চ, খেলনারাজি আর চারদিকে বাগান। কবি মনে করেন লক্ষ লক্ষ মানুষের হৃদয় নিংড়ানো স্বাধীনতা সংগ্রামের বাণী যেখান থেকে উচ্চারিত হয়েছিল, সেই স্মৃতিময় স্থানটি কৌশলে ঢেকে দেওয়া হয়েছে। এটা যেন কোনো দলের বা কোনো কারো একটা ষড়যন্ত্র বা কোনো অশুভ শক্তির ষড়যন্ত্র, যারা কিনা দেশদ্রোহী ছিল, যারা কিনা স্বাধীনতার পক্ষে না, এরকম। তো অশুভ শক্তির একটা কূটকৌশলের আহ আহ, এটা, এবং এটার বিরুদ্ধেই কবি মূলত প্রতিবাদ করেছেন এই কবিতার মাধ্যমে। আশা করি এখানে এই গুরুত্বপূর্ণ লাইনগুলো বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের স্তবকে যাচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে যে জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। যে কথাটা একটু আগেই বললাম, যে এখানে মূলত একটা অশুভ শক্তি যারা কিনা স্বাধীনতার বিপক্ষে, সেরকম একটা পক্ষ আহ সেই ৭ই মার্চের ভাষণের স্মৃতিটুকু মুছে দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। তো তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ, কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে। এই কবিহীন বলতে বোঝাচ্ছে যে এখানে কবি মূলত বঙ্গবন্ধুকে বোঝানো হচ্ছে। আজকে বঙ্গবন্ধু নেই, এবং এই কবিহীন এই বিমুখ প্রান্তর, এখানে এই বিমুখ প্রান্তর বলতে ৭ই মার্চের সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে বোঝানো হচ্ছে। এবং বলা হচ্ছে যে কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকালের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। এই বিরুদ্ধে শব্দটার মাধ্যমে মূলত একটা একটা শুভ বা স্বাধীনতার পক্ষ শক্তি যদি আমরা বলি,
স্বাধীনতার পক্ষ শক্তির বিরুদ্ধে স্বাধীনতার বিপক্ষ শক্তি, দুইটা পক্ষের কথা বলা হচ্ছে, কবির বিরুদ্ধে কবি। এখানে প্রথম কবি হচ্ছে বলা যায় স্বাধীনতার পক্ষ, আর দ্বিতীয় কবি হচ্ছে স্বাধীনতার বিপক্ষ। কবির বিরুদ্ধে কবি, এখানে এই পুরো লাইনটা দ্বারা মূলত যেখানে আহ মহান কবি জাতিকে মুক্তির কবিতা শুনিয়েছিলেন, সেখানে সেদিন শিশু পার্ক ছিল না। একটা দুষ্ট চক্র সেই স্মৃতি মুছে দিতেই, তার স্মৃতি বিজড়িত সব কিছুকে নিঃশেষ করে দেওয়ার জন্য এসব স্থাপনা তৈরি করেছেন। আজ অশুভ শক্তির যে উত্থান ঘটেছে, তাতে সব ইতিবাচক ভাবনা, সৌন্দর্য, কল্যাণ ধ্বংস করার প্রয়াস চলছে। শত্রুরা এই ধ্বংসযজ্ঞ শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। উদ্যানের বিরুদ্ধে তারা স্বার্থের উদ্যান তৈরি করেছে, সত্য ইতিহাসের বিরুদ্ধে মিথ্যার জাল বিস্তার করেছে। এখানে এই জন্যই মূলত বলা হচ্ছে কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে যে কবির বিরুদ্ধে কবি বলতে কি বোঝানো হয়েছে, তোমরা এক কথায় লিখবা যে এখানে কবির বিরুদ্ধে কবি বলতে বঙ্গবন্ধুর হত্যার পর দেশ বিরোধী শক্তির উত্থানকে বোঝানো হয়েছে। আর যদি প্রশ্ন করা হয় মার্চের বিরুদ্ধে মার্চ, এটা বলতে কি বোঝানো হয়েছে, তখন লিখবা যে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এই দেশে যে অশুভ ও অপশক্তির উত্থান ঘটেছিল, কবিতা বোঝাতেই মার্চের বিরুদ্ধে মার্চ কথাটি বলেছেন। মূলত এখানে প্রত্যেকটা লাইনেরই জ্ঞানমূলক উত্তর একই হবে। কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, এই প্রত্যেকটা লাইনের উত্তর একই হবে। এরপরে আমরা যাচ্ছি পরের লাইনে। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনের এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। অনাগত বলতে বোঝাচ্ছে যার এখনো আগমন হয়নি। তো যে শিশুর এখনো আগমন ঘটেনি, কবি সেই শিশুর জন্য তার লেখনী রেখে যেতে চান। তিনি মনে করেন এই অনাগতদের মধ্যেই আগামী দিনের কবি, অর্থাৎ আগামী দিনের বঙ্গবন্ধু বেঁচে আছেন। তাই আজকের এই গল্প তাদের মধ্যেও সঞ্চারিত হবে। কবি বলছেন আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। শ্রেষ্ঠ বিকেলের গল্প বলতে আসলে এখানে কবি বলতে চাচ্ছে যে তোমাদের বলতে আর কাদেরকে বোঝাচ্ছে, কবি তোমাদের বলতে আগামী প্রজন্মের কথা বলেছেন, এবং আগামী প্রজন্মের কথা ও তাদের ভাবনাকে গুরুত্ব দিয়েছেন কবি। তাই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানা তাদের খুব প্রয়োজন। এ কারণে তাদের সঠিক ইতিহাস জানানোর দায়িত্ব বলে তিনি নিজেকে মনে করেছেন। তাদের কথা মনে করেই সেই ঐতিহাসিক ৭ই মার্চের গল্প রেখে যেতে চান নির্মলেন্দু গুণ। এখানে একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আসে, সেটা হচ্ছে সেদিনের এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর বলতে কি বোঝানো হয়েছে, বা বুঝিয়ে লেখো। এটা তোমরা লিখতে পারো যে আজ আমরা ঢাকায় যে সোহরাওয়ার্দী উদ্যান দেখতে পাই, তা থেকে 1971 সালে ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন, তার রূপের ভিন্নতার কথা এখানে বলা হয়েছে। বর্তমানে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের একটা অংশ জুড়ে রয়েছে শিশু পার্ক। তখন শিশু পার্ক ছিল না, এর নাম ছিল রমনা রেসকোর্স। এই রেসকোর্সের বিরাট মঞ্চ থেকে 1971 সালে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিয়েছিল। সেদিনের বিকেলে লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে বসেছিল তার সেই ভাষণ শোনার জন্য। রেসকোর্স পরিণত হয়েছিল জনসমুদ্রের বাগানে। সেদিন এই উদ্যান ছিল বর্ণিল, সংগ্রাম মুখর। তাই বলা হয়েছে সেদিনের এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এইসবের কিছুই ছিল না। এখন যেরকম এখানে রমনা পার্ক, তারপর ফুলের বাগান, শিশু পার্ক এইসব রয়েছে, তখন কিন্তু কিছুই ছিল না। এটাই বলা হচ্ছে যে এইসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বা দলে ঢাকা, সবুজে সবুজময়। দুর্বাঘাসে ঢাকা মাঠটি ছিল সবুজময়। বলা হচ্ছে যে শুধু মাঠ ছিল দুর্বা দুর্বা দলে ঢাকা, মানে হচ্ছে দুর্বা ঘাস, দুর্বা দল মানে দুর্বা ঘাস,
তো দুর্বা ঘাসে ঢাকা ছিল, মাঠটি ছিল সবুজময়, এবং আমাদের প্রাণের সজীবতা ও তারুণ্য আর বাংলাদেশের সবুজ মিলেমিশে একাকার হয়েছিল সেদিনের সেই বিকালের এই মাঠটি। এজন্য বলা হচ্ছে আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজ। এখানে মূলত আমাদের প্রাণের সজীবতা, তারুণ্য আর বাংলাদেশের সবুজ মিলেমিশে একাকার হয়েছিল সেদিনের বিকেলের মাঠে। এটাই মূলত বোঝানো হয়েছে। এরপরে বলা হচ্ছে কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ প্রাণী, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুরানির দল বেঁধে। এই চরণগুলো দ্বারা মূলত যে স্বাধীনতা যুদ্ধে যে আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল তারই একটা স্পষ্ট চিত্র আমরা দেখতে পাই। যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ শোনার জন্য সব শ্রেণীর মানুষ রেসকোর্স ময়দান উদ্যানে উপস্থিত হয়েছিল। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটাই স্বপ্ন ছিল, একটা স্বাধীন দেশ, স্বাধীনতা। তো তারই পরিপ্রেক্ষিতে মূলত সেই দিন এই মাঠে ছুটে এসেছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লোহার কারখানার শ্রমিক এসেছিল কপালে কবজিতে লাল শালু বেঁধে, খালি খালি গায়ের দরিদ্র কৃষক লাঙল কাঁধে, স্বল্প বেতনের দরিদ্র কেরানি, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নারী, বৃদ্ধ সবাই এসেছিল এই মাঠে। এছাড়াও এসেছিল পাতাকুরানিরা দল বেঁধে। এসব মানুষের চোখে মুখে ছিল অধিকারের দাবি, মুক্তির স্বপ্ন। এরপরে বলা হচ্ছে কি কবিতা পড়া হবে, তার জন্য কি বেকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। এটা আগেই বলেছিলাম যে এখানে মূলত স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায়। মূলত কবি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শোনার জন্য অপেক্ষারত মানুষের বর্ণনার পাশাপাশি ৭ই মার্চের ভাষণকে ঘিরে মানুষের উত্তেজনার দিকটি ফুটিয়ে তুলেছেন। কখন আসবে কবি বা কখন আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং কখন শোনাবে তার কবিতা বা সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের মধ্যে লুকায়িত রয়েছে বাঙালি জনতার মুক্তির বীজ। আর সেই বীজ মন্ত্র শোনার জন্যই মূলত অধীর আগ্রহে বসেছিল লক্ষ লক্ষ জনতা। এরপরে বলা হচ্ছে শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপার কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী। শত বছরের শত সংগ্রাম শেষে বলতে মূলত বোঝানো হচ্ছে ইতিহাসের বহু অধ্যায় পার হয়ে নানা সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছি। অর্থাৎ এখানে শত বছর শত সংগ্রাম বলতে আমরা যদি বিস্তারিত বলি যে এখানে ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এরপর ১৮৫৭ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সিপাহী বিদ্রোহ, সূর্য সেনের নেতৃত্বে সশস্ত্র যুদ্ধ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকেই পাকিস্তানি শাসকদের শোষণের বিরুদ্ধে নানা সংগ্রাম সংগঠিত হয়। ১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, সেই দীর্ঘ ইতিহাসের পথ ধরেই এসেছে শত বছরের শত সংগ্রাম শেষে কথাটি মূলত আসলে এখানে বাঙালি জাতির এই দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামকে বোঝাতে ব্যবহার করা হচ্ছে। এরপরে বলা হয়েছে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে। এখানে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অসীম মনোবল ও ব্যক্তিত্ব নিয়ে জনতার মঞ্চে উপস্থিত হওয়াকে বুঝিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ব্রিটিশ শাসনের অধীনে থেকেও দৃঢ় মনোবল নিয়ে তাদের বিরুদ্ধে লেখনী ধারণ করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যেন তেমনই বাংলার মানুষকে শোষণের হাত থেকে রক্ষা করার দৃঢ় সংকল্প নিয়ে ৭ই মার্চে জনতার মঞ্চে উপস্থিত হয়েছিলেন।
কবি বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের বজ্রবাণী শোনানোর জন্য জনতার মঞ্চে দাঁড়ালেন। বাঙালি জাতি পাকিস্তানিদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্বাধীনতার তীব্র প্রয়োজনীয়তা অনুভব করেন এবং স্বাধীনতার আন্দোলনকে সফল করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্ব দিয়ে বাঙালিকে এগিয়ে নিয়ে আসেন, এগিয়ে নিয়ে যান। তার নেতৃত্বে বাঙালি জাতি সুসংগঠিত হয়ে বা সুসংগঠিত হওয়ার জন্য রেসকোর্স ময়দানে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত লক্ষ জনতাকে স্বাধীনতার বাণী শোনানোর জন্যই বঙ্গবন্ধু মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন। এবং তার ভাষণ শোনার পরে, তার এই কবিতা শোনার পরে মূলত বাঙালি উদ্দীপ্ত হয়েছিল, উৎসাহিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনার জন্য। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা। প্রত্যেকটা মানুষের মধ্যেই ছিল দারুণ উত্তেজনা, উৎসাহ, এবং বলা হচ্ছে জনসমুদ্রে লাগিল জোয়ার। মানে এখানে বঙ্গবন্ধু ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ শুনে জনসমুদ্রে জোয়ারের সৃষ্টি হয়েছিল। নদীর জোয়ার যেমন নদীর দুধারের গ্রামকে প্লাবিত করে, তেমনি বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণটিও সামনে উপবিষ্ট লক্ষ লক্ষ মানুষকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করেছিল। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে দিক নির্দেশনামূলক স্বাধীনতা ঘোষণার উদ্বুদ্ধ হয়েই এ দেশবাসী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার আহ্বানে আপামর জনসাধারণ আপামর জনসাধারণের মধ্যে যে চেতনা বোধ জাগ্রত হয়েছিল, সেটিকে বোঝানোর জন্য মূলত বলা হচ্ছে জনসমুদ্রে রাগিল জোয়ার। এবং বলা হচ্ছে সকল দুয়ার খোলা, কি রোদে তাহার বজ্রকণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। এখানে বজ্রকণ্ঠ বলতে বজ্রের ন্যায় দৃঢ় কণ্ঠকে বোঝানো হয়েছে। বজ্রের ন্যায় দৃঢ় কণ্ঠকে বোঝানো হয়েছে। বঙ্গবন্ধুর কণ্ঠের দৃঢ়তা বোঝাতে মূলত এই কথাটা বলা হয়েছে। বঙ্গবন্ধু যখন সমবেত শ্রোতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, তখন তার কণ্ঠের দৃঢ়তা দেখে কবি বিমোহিত হয়েছিলেন। তার কণ্ঠোচ্চারিত বাণী কবির কবির কাছে বজ্র সম মনে হয়েছিল, বজ্রের মতো মনে হয়েছিল, বজ্রের মতো দৃঢ় মনে হয়েছিল। এই কারণে কবি তার কণ্ঠকে বজ্রকণ্ঠ বলে অভিহিত। এখানে গণসূর্য বলতে মূলত বোঝানো হচ্ছে যে যে মঞ্চে তিনি ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ যে মঞ্চে প্রদান করেছিলেন, সেটাকে মূলত এখানে বলা হচ্ছে গণসূর্যের মঞ্চ। গণসূর্যের মঞ্চ যদি বাক্যটাকে যদি আমরা একটু আরো বিশ্লেষণ করি, যেটা মূলত একটা রূপক, মানে রূপক আশ্রয়ী একটা উপমা, যার অর্থ হচ্ছে জনতার সূর্যের মঞ্চ। এখানে সূর্য দ্বারা রূপকার্থে জননন্দিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝানো হয়েছে, অর্থাৎ দেশবাসীর প্রাণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বজ্রকণ্ঠের দ্যুতি চারদিকে বিচ্ছুরিত হয়েছিল। আলোচ্য কবিতাটিতে তিনি যেন এক অপূর্ব এক গণসূর্য। সেই অবিসংবাদিত নেতা যে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, কবির মতে সেটাই হচ্ছে গণসূর্যের মঞ্চ। এবং বলা হচ্ছে যে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এই অমর কবিতা বলতে বোঝানো হচ্ছে বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণের কথা, যে ভাষণের মধ্যে লুকায়িত ছিল স্বাধীনতার বীজ। যে ভাষণ শুনে বাঙালি উদ্দীপ্ত হয়ে, উৎসাহিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, মরণ খেলায় নেমেছিল এবং ছিনিয়ে এনেছিল আমাদের স্বাধীনতা। এরপরে বলা হচ্ছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মূলত বঙ্গবন্ধু তার ভাষণে শেষের দিকে আহ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তাদের বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধী হওয়ার জন্যই মূলত কথাটা বলা হচ্ছিল যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। অর্থাৎ আমরা যে ৪৭ থেকে ৭১ পর্যন্ত বিভিন্ন ভাবে, সাংস্কৃতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, বিভিন্ন ভাবে যে আমরা বন্দী দশায় ছিলাম, শোষণ নির্যাতনের শিকার হচ্ছিলাম, সেখান থেকে আমাদের এই সংগ্রামটা হচ্ছে এবার মুক্তির সংগ্রাম। আমরা মুক্তি চাই, আমরা স্বাধীন হতে চাই। এবারের সংগ্রাম হচ্ছে স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু মূলত এই লাইনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল পরোক্ষভাবে, এবং সেই থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের হলো। তাহলে আমাদের
কবিতাটা যে ছিল যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, তার মানে হচ্ছে এই এই শেষের লাইনটা, এই সমগ্র কবিতাটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর যে কিভাবে হলো। এতক্ষণ আমরা তো বুঝতে পেরেছি যে আসলে স্বাধীনতা শব্দটি কিভাবে হলো। আমরা যদি একটু বলি যে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিল, সেই ভাষণ শোনার জন্য আপামর জনসাধারণ, সকল পেশার মানুষ উপস্থিত হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে। এবং তার এই দৃঢ় কণ্ঠে, তার বজ্র কণ্ঠে এই ভাষণ শোনার পরে বাঙালি উদ্দীপ্ত হয়েছিল স্বাধীনতা অর্জন করার জন্য, কিংবা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। তার ভাষণের মধ্যেই কিন্তু, আমি বারবার বলছি, তার ভাষণের মধ্যেই কিন্তু মুক্তির বীজ, মানে স্বাধীনতার, মুক্তির বীজ, স্বাধীনতার বীজ লুকায়িত ছিল। তার ভাষণ শোনার পরেই কিন্তু বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালিকে বা বাংলাদেশকে স্বাধীন একটা মানচিত্র উপহার দিতে সক্ষম হয়েছিল। এজন্যই বলা হচ্ছে সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, আমাদের বাঙালির, আমাদের বাংলাদেশের। আশা করি কবিতাটিকে বুঝতে পেরেছ, এবং কবিতাটা তোমরা আবার হচ্ছে না টেনে টেনে আবার কবিতার প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবে, শুনবে, ভিডিওটা আবার বারবার দেখবে। আর আশা করি কোনো সমস্যা থাকবে না। আমি প্রত্যেকটা লাইন এমন ভাবে বোঝানোর চেষ্টা করেছি যে অনুধাবনমূলক প্রশ্নেও আসলেও যেন আমরা জ্ঞানমূলক উত্তর দিতে পারি। এর পরের পর্বে আমরা কবিতার সমগ্র ভাব আলোচনা করব, মূল ভাব আলোচনা করব এবং অনুধাবনমূলক আলোচনা করব। পাশাপাশি আমরা দু একটা সৃজনশীল প্র্যাকটিস করব। তো আজকের পর্বে এই পর্যন্তই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।